Subscribe now and press the bell icon. Never miss an update. তো এখানে আরেকটা প্রবলেম দেখতে পাচ্ছ, এটা খুবই পপুলার। তপন স্যারের বইয়ে এটার উদাহরণে দেওয়া আছে যে দুইটা সমান ভেক্টর, সাপোজ পি, দুইটাই পি আর কিউ না, দুইটা সমান ভেক্টরের লব্ধির মানও এদের সমান, তার মানে লব্ধি যে আর সেটার মান হচ্ছে পি। কোয়েশ্চেন করছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, আলফার ভ্যালুটা কত। তো আমরা এটা এখানে করে ফেলি, খুবই সিম্পল। আর সমান আমরা কি জানতাম, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, তাদের রুট। তো এখানে আর লব্ধির মানটাও বলে দিচ্ছে যে কোনো একটা সমান, মানে পি। আর ওখানে পি আর কিউ বলে কিছু নাই, দুইটার মানই পি বলে দিচ্ছে সমান ভেক্টর। তাহলে 2p আর কিউ মিলে p ইন্টু পি, দ্যাট ইজ একবারে লিখলে পি স্কোয়ার, 2p স্কোয়ার cos আলফা। তো আমরা এখানে যদি হোল স্কোয়ার করি উভয় পাশে, বাম পাশে আসবে পি স্কোয়ার, ডানে আসবে এই পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মিলে হবে 2p স্কোয়ার, এখানে 2p স্কোয়ার cos আলফা, যেটা কমন নিয়ে লিখতে পারি 2p স্কোয়ার 1 প্লাস cos আলফা। ওকে, তাহলে এই পি স্কোয়ার কাটলাম, তাহলে এখানে 1 আছে, ওই পাশ থেকে আসলে হাফ হয়ে যাবে, হাফ সমান 1 প্লাস কোসাইন আলফা। এই 1 যদি বামে আসে তাহলে হাফ মাইনাস 1 হবে মাইনাস হাফ, আর ডানে থাকবে শুধু cos আলফা। ওকে, তো আমরা তো জানি cos আলফার মান মাইনাস হাফ, সেই বিখ্যাত কোণ, অতএব আলফা সমান 120 ডিগ্রি। আর একটা খুবই পপুলার প্রবলেম, তোমরা অনেকেই দেখেছো এর আগে, যে a প্লাস বি এর মড a মাইনাস বি এর মড যদি সমান হয় তাহলে a আর b এর মধ্যবর্তী কোণ কত, এই চিহ্ন দিয়ে নরমালি দেখানো হয় a ভেক্টর আর b ভেক্টর মধ্যবর্তী কোণ। তো এটার জন্য আমরা খুব সুন্দর কিছু মেথড আছে। একটা মেথড দেখো, যেটা খুব জেনারেল, যে a ভেক্টর আঁকলাম, আরেকটা অ্যাঙ্গেল করে b ভেক্টর আছে, মধ্যবর্তী কোণ হলো আলফা। তাহলে বলতো a প্লাস b, এই কথার অর্থ কি? আমরা অলরেডি সমান্তরিক সূত্র থেকে জানি a প্লাস b মানে হচ্ছে লব্ধি, এবং সেই লব্ধি কিভাবে হয়, a আর b কে সন্নিহিত বাহু ধরে যে সামান্তরিক আঁকবো সেই সামান্তরিকের কর্ণটা। তার মানে এটা হচ্ছে a প্লাস b মানে এবং দিকে, আর এটার যে লেংথটা সেটা হচ্ছে মড a প্লাস b। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, a প্লাস b তো এটা বোঝা গেল, আরেকটা হচ্ছে a মাইনাস b। আচ্ছা, a মাইনাস b আসলে অর্থ কি? a মাইনাস b আমরা অলরেডি বলেছি যে a মাইনাস b আসলে a, এটাও এক ধরনের লব্ধি, প্লাস b এর জায়গায় আসবে সিম্পলি মাইনাস b। তো আমাদের এখানে b অলরেডি আপনাদের জানা, মাইনাস b হবে সিম্পলি তার 180 ডিগ্রি কোণে উল্টা দিকে, তাহলে এই b এর জায়গায় এবার হয়ে গেল মাইনাস b। তাদেরকে লব্ধি করতে বলছে, তাদেরকে লব্ধি করতে বলার অর্থ একটাই, এদের দ্বারা গঠিত সমান্তরিকের কর্ণ, এই যে নতুন কর্ণ। তাহলে এটার মান নিশ্চয়ই বুঝতে পারতেছি, a প্লাস b মাইনাস b, দ্যাট ইজ a মাইনাস b। এই মান দুইটা তারা বলতে চায় সমান। তাহলে খেয়াল করে দেখো মান, তাহলে p প্লাস q ভেক্টরের মান যেমন আমরা করছিলাম রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার, ওরকম a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab cos আলফা, কারণ a আর b এর মধ্যবর্তী কোণ আলফা। ইজি। ডান পাশে এসে দেখো, a আর b এর মধ্যবর্তী কোণ আলফা, কিন্তু a আর মাইনাস b এটার মধ্যবর্তী কোণ কিন্তু আলফা না, এটার মধ্যবর্তী কোণ এই যে দুটোর পা যখন সেম, তাহলে এটা কত, 180 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, তাহলে আমরা ওখানে খেয়াল রাখবো, এখানে কিন্তু আর আলফা না, a ভেক্টর আর মাইনাস b ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এখানে আমাদের সেটা অ্যাপ্লাই করতে হবে, রুট ওভার a স্কয়ার ঠিক আছে, b স্কয়ার ঠিক আছে, 2ab ঠিক আছে, cos এর জায়গায় আলফা লেখা যাবে না, লিখতে হবে 180 ডিগ্রি মাইনাস আলফা, কারণ নতুন মধ্যবর্তী কোণ এটি। তো উভয় পাশে স্কয়ার করে দিই, রুটটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab cos আলফা, আর ওখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে দেখো cos 180 মাইনাস আলফা, দ্যাট ইজ মাইনাস cos আলফা, তাহলে একবার লিখতে পারি মাইনাস 2ab cos আলফা। ওকে, ab কোণটাই কিন্তু শূন্য না, উভয় পাশ থেকে এটা কাটা যাচ্ছে, তাহলে এখানে 2ab cos আলফা, ওখানে মাইনাস 2ab, একবারে লিখলে আসবে 4ab cos আলফা, ডান পাশে কিছুই থাকবে না, জিরো। কিন্তু আমরা তো জানি a এর মান শূন্য না, b এর মান শূন্য না, তাহলে অফ কোর্স cos আলফার মান শূন্য। ওকে, আর cos আলফা কখন শূন্য হয় আমরা জানি, আলফা যখন 90 ডিগ্রি। তার মানে বোঝা গেল a আর b ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। আমাদের এই প্রবলেমটা কিন্তু আরো ইজিলি গেস করতে পারতাম, যেটার অ্যান্সার কিন্তু 90 ডিগ্রি ছাড়া কিছু হবে না। কারণ খুব সিম্পল, একটু খেয়াল করে দেখো, a প্লাস b এর মডুলাস বা মানটা আসলে কি, এই সামান্তরিকটার কর্ণ না? এবং খেয়াল করো, উপরের সামান্তরিক আর নিচের সামান্তরিক কিন্তু অবিকল, হুবহু একটা জিনিস। তাহলে এই কর্ণটা কিন্তু এই কর্ণটা না, দেখলেই বোঝা যাচ্ছে এই কর্ণটা আসলে সামান্তরিকেরই ছোট কর্ণটা, খেয়াল করে দেখছো? এবং আমরা অলরেডি জানি এখানে কিন্তু সামান্তরিকের দুইটা কর্ণ বোঝাচ্ছে, বামেরটা বড় কর্ণটা, ডানেরটা ছোট কর্ণটা। তাহলে একটা সামান্তরিকের কর্ণদ্বয় তো সমান হয় না, এটাই আমরা জানতাম, এই যে বড় কর্ণ, এটা হচ্ছে ছোট কর্ণ, কিন্তু বলতেছে সমান। তাহলে বলতে পারো এটা কখন সম্ভব? আমরা জানি কোন সামান্তরিকের দুইটা কর্ণ সমান, যদি সেটা আয়ত হয়। আয়তের ক্ষেত্রে দেখো, এটাও যে কর্ণ, এটাও একই মানের কর্ণ। তাহলে আয়ত যদি হয়ে যায় সামান্তরিকটা, তাহলে আমরা বুঝতে পারতেছি
মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হতে হবে, এবং মধ্যবর্তী কোণটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে বোঝাই যাচ্ছিল দুইটা কর্ণ যেহেতু সমান সমান্তরিকের, অবভিয়াসলি এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটা একটা চমৎকার কোয়েশ্চেন যে একটা সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে, খেয়াল করে দেখো, বাহু না কর্ণ, এই একটা এই আরেকটা। কোয়েশ্চেন করতে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল কত। তো অনেকেই ভুলে যে কাজটা করে যে সামান্তরিকে বাহু দেওয়া থাকলে, সাপোজ এ আর বি যদি দুইটা বাহু দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল কত, এ ক্রস বি এর মান। বাট এবার কিন্তু এই দুইটা গুণ করে মান নিলে চলবে না, কারণ এরা বাহু না কর্ণ। তো কিভাবে কি করতে হবে আমরা একটু দেখি, আমরা সূত্র আকারে শিখবো, বাট আগে একটু দেখি আসলে কিভাবে করতে হয়। সাপোজ একটা কর্ণকে আমি নাম দিলাম পি, যেটা গিভেন 3i প্লাস জে প্লাস 2k, আরেকটার কর্ণের নাম দিলাম কিউ মাইনাস 3j প্লাস 4k। আমি ইচ্ছা করে পি আর কিউ দিয়েছি কারণ নর্মালি বাহুগুলোকে এ আর বি বলে। তো দেখি পি আর কিউ দেওয়া থাকলে এ আর বি বের করা যায় কিনা, কারণ এ আর বি যদি বের করতে পারি তাহলে আমরা জানি এ ক্রস বি এর মডুলাস সি হচ্ছে তোমার সামান্তরিকের ক্ষেত্রফল। তো আমরা একটু দেখবো কর্ণ আসলে এ আর বি এর মাধ্যমে লেখা যায় কিনা। কোয়াইট ইজিলি যায়, আমরা একটু আগে দেখছি আসলে একটা অঙ্ক, পি আর কিউ এগুলো কিন্তু এ আর বি, বাহু এ আর বি, তাহলে কর্ণটা কত হয় এ প্লাস বি। তার মানে আমরা বুঝতে পারতেছি একটা কর্ণ হচ্ছে এ প্লাস বি, এবং একটু আগেই খেয়াল করে দেখছো ছোট কর্ণটা হয় এ মাইনাস বি, একটু আগের অঙ্কটা দেখলেই বুঝবা। তার মানে দেখো পি দেওয়া আছে কিউ দেওয়া আছে, আমাদের এখান থেকে এখন কি বের করতে হবে, এ আর বি। তো সেটা কোয়াইট সিম্পল, আমি শর্টে দেখাই। যদি দুটা যোগ করতাম তাহলে থাকতো 2a, আর ডান পাশে থাকতো পি প্লাস কিউ ভেক্টর। তার মানে আমরা পেয়ে যাচ্ছি এ হবে হাফ পি প্লাস কিউ। একইভাবে আমরা বলতে পারবো বি হবে হাফ পি মাইনাস কিউ। তাহলে আমাদের তো এটাই দরকার ছিল, এ আর বি তোমার যদি জানা থাকে তাহলে কাজ শেষ, কারণ এ আর বি জানা থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে মডিউলাস এ ক্রস বি। তাহলে আমরা এখন এ ক্রস বি করি, এ ক্রস বি হবে হাফ পি প্লাস কিউ ক্রস হাফ, এখানে সামনে নিয়ে আসলাম পি মাইনাস কিউ। তাহলে আমরা যদি এরকম বন্টন করে দিই হাফ ইন্টু হাফ, আর এখানে আসবে পি ক্রস পি মাইনাস পি ক্রস কিউ প্লাস কিউ ক্রস পি মাইনাস কিউ ক্রস কিউ, আর বাইরে কিন্তু মডিউলাস আছে, খেয়াল করে দেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1/4, আর এখানে থাকবে পি পি শূন্য, একই জিনিসের ক্রস করলে শূন্য, তারা পরস্পর একই লাইনে, সো মধ্যবর্তী কোণ 0, কিউ কিউ 0। আর দেখো মাইনাস পি ক্রস কিউ যে কথা, কিউ ক্রস পি কিন্তু একই কথা, তাহলে আমরা লিখতে পারি 2 কিউ ক্রস পি, বাইরে মড আছে। আর আমরা জানি কিউ ক্রস পি যে কথা, পি ক্রস কিউ মডের দিক থেকে একই কথা। সো থাকলো আসলে আলটিমেটলি এই 2 এখানে 2 কাটা যাবে, থাকবে পি ক্রস কিউ এর মড, কিন্তু সামনে একটা হাফ। তাহলে এখন থেকে তোমরা এটা মনে রাখবা, সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয় গুণফল। এতদিন ছিল বাহুদ্বয় গুণফল, আর এবার হাফ ইন্টু কর্ণদ্বয় গুণফল। তো সূত্র আকারে শিখলে চলবে, ডিরাইভ করার দরকার নেই। ওকে, এই প্রবলেমটা অনেক চাইল্ডিশ, কিন্তু তারপরে অনেকগুলো কঠিন প্রবলেম আসখানে, কিন্তু এগুলো দেখানো দরকার। আর তোমরা অবশ্যই খেয়াল করো যে ক্লাসে পারফরমেন্স কেমন, ওই অনুসারে কিন্তু এখানে অনেক অনেক প্রবলেম দেখাবো যেগুলো সব ক্লাসের জন্য সুটেবল না। তো তোমরা অবশ্যই এক্সট্রাক্ট করবা, তোমরা নিজেরা দিবা, বা ওই অনুসারে মডিফাই করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে সবার। তো আমরা প্রথম প্রবলেমটা দেখি, এ ডট বি তার স্কোয়ার মডের এ ক্রস বি তার মডের স্কোয়ার। তো আমরা এ ডট বি সমান জানি কি, মান হচ্ছে এ বি কস থেটা, আর এটা মডিউলাস দেওয়া না দেওয়া কি, কারণ এটা স্কেলার রাশি। আর ওখানে মান হচ্ছে এ বি সাইন থেটা। ওকে, যেহেতু মড আছে তাই খালি স্কেলার রাশি থাকলো। তাহলে আলটিমেটলি থাকলো কি, এ স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, ওখানে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা পাবো এ স্কোয়ার বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দ্বিতীয় প্রবলেমটা খেয়াল করে দেখো, এ ডট বি স্কোয়ার মাইনাস এ ক্রস বি স্কোয়ার। খুবই সিম্পল, আমরা লাস্ট লাইন থেকে দেখাচ্ছি তোমাদের। এ স্কোয়ার বি স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে পড়ে থাকলো এ স্কোয়ার বি স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেটাকে আমরা সবাই ত্রিকোণমিতিতে জানি এ স্কোয়ার বি স্কোয়ার cos 2 থিটা। তো এটা খুব মজার একটা প্রবলেম, যে একটা চাকা আছে যার তলার যে বিন্দুটা টাচ করা সেটা হচ্ছে এ। তো চাকাটা এরকম ক্লকওয়াইজ ঘুরতেছে, ঘুরতে ঘুরতে এরকম যাচ্ছে 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 এই পর্যায়ে চলে আসছে, এ এখন টপে। তো কোয়েশ্চেন করছে রেডিয়াস বা এই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় 45 সেন্টিমিটার, তাহলে এ বিন্দুর সরণ কত। তো সরণ বললেই আমরা একটা কথা এখন থেকে মাথায় সেট করে রাখবো, এটা যে কোনো সরণই বলুক না কেন, অল দ্য টাইম সরণ হবে আদি থেকে শেষ। এটা সবসময় মাথার মধ্যে সূত্র আকারে মনে রাখবো, আদি থেকে শেষ। এরপর যা হোক বের করতে যদি অনেক কষ্ট হয় হবে, কিন্তু এই কথাটা ভোলা যাবে না। তো দেখো এ বিন্দু শুরুতে বা আদিতে ছিল এই পয়েন্টে,
আর শেষে হচ্ছে এই পয়েন্টে, তাহলে সরণ কিন্তু এই যে আদি থেকে শেষ রেখাটা। ওকে, তো এটা কিন্তু মাথায় রাখবো আমরা, এই ডিরেকশন হচ্ছে সরণ এবং আমাদের এই বাহুটাই বের করে দিতে হবে ভেক্টরের। তো এটার জন্য আমরা পিথাগোরাসের হেল্প নিতে পারি কোয়াইট ইজিলি। এটা লম্ব টানো, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ। এর মধ্যে নিচের যে অংশটা এটা কিন্তু আমরা জানি, সে যে ক্লাস 9-এ পড়তাম মনে আছে, চাকা যদি ফুল এক পাক ঘোরে তাহলে সে পরিধি পরিমাণ চলে যায় সামনে, কিন্তু এখানে কিন্তু ফুল এক পাক ঘুরলে এই বিন্দুটা আবার আগের জায়গায় চলে আসতো। আমরা দেখতে পাচ্ছি তা না, এটা আধা পাক ঘুরছে, মিনিমাম আধা পাক ঘুরছে, ফলে এখানে উপরে আছে। ফলে এটা এক পাক ঘুরলে টোয়াইস পাই আর বা পরিধি পরিমাণ যেত, কিন্তু ঘুরছে আধা পাক, তার মানে সে টোয়াইস পাই আর যায়নি, গেছে কতটুকু পাই আর। আর এইটুকুর দূরত্ব তো আমরা জানি, এটা যদি আর হয় ব্যাসার্ধ তাহলে এটা ব্যাস, দ্যাট ইজ এটা টোয়াইস আর। তাহলে এখন পিথাগোরাসের লম্ব জানো, ভূমি জানো, তাহলে অতিভুজটা কত হবে, রুট ওভার পাই আর হোল স্কোয়ার প্লাস টোয়াইস আর হোল স্কোয়ার। যেহেতু তোমার রেডিয়াসের মান দেওয়া আছে, এখান থেকে মান বের করতে পারবা, আর এই অ্যাঙ্গেলটা ইজিলি বের করে ফেলতে পারবা, যে tan θ ইকুয়াল টু লম্ব বাই ভূমি পাই আর। এখানে সলভ করে থিটাটা বের করে ফেলতে পারবো। সো যেহেতু আমি আগে থেকে বলছি সরণ একটা ভেক্টর আসি, তোমার মানও বের করতে হবে, দিকও বের করতে হবে, আর এইভাবে এটা সম্ভব। তো এখানে আরো একটা সুন্দর কোয়েশ্চেন প্রায় আসে, সেটা হচ্ছে তিনটা ভেক্টর দেওয়া আছে এ বি সি, কোয়েশ্চেন করবে যে ভেক্টর তিনটা কি একই সমতলে অবস্থিত কিনা, মানে কাগজের একটা পেজের মধ্যে তারা আছে কিনা, তো কোপ্লেনার বলে ইংরেজিতে। তো এটা সলভ করার বেশ কিছু মেথড আছে। তো একটু ডান পাশে দেখো ছবিটা, তো আমরা কি জানি যে এ আর বি একটা সমতলে থাকতে বাধ্য, তো তাদের দিয়ে একটা সামান্তরিক সাজানো যায়, এবং সেই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি, এই ভেক্টরটার মান আমরা জানি, সেই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি। এখন কোনোভাবে যদি এ ক্রস বি এর সঙ্গে সি ভেক্টরটা একটু খেয়াল করে দেখো, আমাদের ছবিতে সি ভেক্টর কিন্তু একই তলে নেই, স্থানে উঠে গেছে 3D তে। একই তলে থাকলে কিন্তু একটা মাত্র 2D সারফেসের মধ্যে আমরা দেখাতে পারতাম, কিন্তু এখানে দেখো সি এ বি এক তলে নাই, এ আর বি একই তলে বাট সি ডিফারেন্ট তলে। তো এখন এ ক্রস বি হচ্ছে অলরেডি সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে, মানে ভূমিটা। তার সঙ্গে যদি আমি সি ভেক্টরটা ডট করি, তাহলে ডট করার অর্থ কি, এ ক্রস বি যে ভেক্টরটা, খেয়াল করো এ ক্রস বি কোন দিকে, তলের সাথে লম্ব দিকে, ভূমির সাথে লম্ব দিকে, তার সঙ্গে যদি সি ভেক্টরকে ডট করা হয় তার অর্থ কি, ক্ষেত্রফলের সঙ্গে সি এর একটা উপাংশ নিছো এবং সেটাকে উচ্চতা বরাবর না, তাহলে দাঁড়াচ্ছে কি, দাঁড়ালো এটা হচ্ছে ভূমি, সেটা ভূমির ক্ষেত্রফল, আর ওখানে হচ্ছে উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা আসলে কি নির্দেশ করবে, বুঝতে পারতেছো? যে সেটাই আয়তন, ক্ষেত্রফল ইনটু উচ্চতা হচ্ছে আয়তন নির্দেশ করে। তার মানে আমরা যদি এ ক্রস বি ডট সি করি, এটা আসলে একটা সামান্তরিক নির্দেশ করবে। দেখতে পাচ্ছ চেহারাটা ঠিক ঘনক না বা আয়তাকার ঘনবস্তু না, এটা সামান্তরিক আকৃতির ঘনবস্তু, প্যারালেল পাইপ বলে আর কি, প্যারালেল পাইপ, সেই জিনিসটার আয়তন। তো মজার ব্যাপার খেয়াল করো, কোন একটা জিনিসের আয়তন যদি শূন্য করে ফেলো, আয়তন মানে স্থানের মধ্যে সে একটা আয়তন দখল করে আছে, ওটা যদি চাপানো হয়ে শূন্য বানায় দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা হাতে চলে আসলো না, তার মানে ওটা 3D থেকে কোথায় চলে আসলো, 2D তে একটা পৃষ্ঠে। তখন আমরা বলতে পারবো এরা একতলে অবস্থিত। তার মানে একতলে থাকা শর্ত কি, ওই যে আয়তনটা দেখতে পাচ্ছ সেই আয়তনটা কি হইতে হবে, 0 হইতে হবে। দ্যাট ইজ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তার সঙ্গে ডট করে সি ভেক্টর যদি 0 পাও, তার মানে কোন একটা ঘনবস্তুর আয়তন 0 করে ফেলছো, তখন বলতে পারো এ বি সি সমতলীয়। আর মাত্র যে কথাটা বললাম এটাকেই ম্যাথমেটিক্যালি এভাবে লেখা যায়, এই যে আই জে কে, এই সবকটার সহগ নিয়ে তুমি যদি একটা নির্ণায়ক তৈরি করো, 2 1 -1 3 -2 4, তারপর কি 1 -3 5, এবং ক্যালকুলেটরে সলভ করে যদি দেখো এটার মান 0 আসছে, তাহলে একই কথা এ বি সি সমতলীয়। এত গেল দুইটা মেথড। আর একটা খুব মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এই, তুমি কিন্তু চেহারা দেখে একটা জিনিস গেস করতে পারতেছো। খেয়াল করো, মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম, কেন দিলাম দেখো, 3 থেকে 2 গেলে কত, 1, -2 থেকে -1 -3, 4 থেকে -1 দ্যাট ইজ 5। দেখো, তার মানে বি থেকে যদি এ বিয়োগ করো, বি মাইনাস এ, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, সি। তো এটাই হচ্ছে একটা মজার বিষয়, কোন একটা ভেক্টর সি কিংবা কোন একটা ভেক্টর এ অর বি, সেগুলোকে যদি অন্য ভেক্টরগুলোর মাধ্যমে প্রকাশ করতে পারো এইভাবে, প্লাস মাইনাস কিংবা 2b - 3a 5b - 6a, এরকম কোন একটা যদি সম্পর্ক আকারে প্রকাশ করতে পারো, তাহলে শিওর সি বি এ এরা তিনটাই এক সমতলে অবস্থিত। এই নামটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন বলে, যে সি ভেক্টরকে আমরা বি এবং এ এর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারছি। যদি এভাবে পারো তাহলে এক সমতলে। তো আমাদের এবারে টপিক হচ্ছে নদী আর নৌকা রিলেটেড অঙ্কগুলা। তো এগুলো ভেক্টর বেশ পপুলার কনসেপ্ট,
তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা কোয়েশ্চেন দিয়ে রেখেছি তোমাদের দেখার সুবিধার্থে, যে একটার মধ্যে অনেকগুলো অঙ্ক আর কি। যেমন এখানে কি কি দেওয়া থাকে, নদীতে স্রোত থাকে, সেই স্রোতের ভেলোসিটি আর নৌকার ভেলোসিটিটা দেওয়া থাকে, নদীর প্রস্থ দেওয়া আছে, এরপর বিভিন্ন কোয়েশ্চেন করছে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদীটা পারাপার হতে হবে, তো সেই ক্ষেত্রে কোন দিকে চালাবো, মিনিমাম দূরত্বটাই বা কত আর কত টাইম লাগবে। আর দ্বিতীয় কনসেপ্টটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব নেবার সর্বনিম্ন সময়, টাইমটাকে মিনিমাইজ করতে হবে, আর সেই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত হবে এবং কত টাইম লাগবে। তো আমরা একটা কনসেপ্ট থেকে আগানো শুরু করি। তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নদী, বাট নদীটা কিন্তু প্রস্থ বরাবর দেখতে পাচ্ছি, মানে উপর থেকে দেখতে পাচ্ছ, ফলে এইটা হবে নদীর প্রস্থ। ওকে, এটাকে আমরা নাম দিলাম ডি। আর নদীতে ডান দিকে স্রোত বয়ে যাচ্ছে, আমি এটাকে নাম দিলাম ভি, স্রোতের বেগ। তো ভি হচ্ছে স্রোতের বেগ। সর্বনিম্ন দূরত্ব বলতে আমরা কি বুঝি, এখান থেকে ওখানে পারাপার করতে হবে, তাহলে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে সরলরৈখিক দূরত্ব, তার মানে আমার একদম বরাবর ওই পয়েন্টে যেতে হবে। তাহলে সেটার জন্য অবশ্যই মাথায় রাখবো যে আমাকে নৌকা এমন দিকে চালাতে হবে, ধরলাম সেটার বেগ হচ্ছে ইউ, তাহলে এটাকে আমরা নৌকার বেগ ধরতে পারি, অনেক অঙ্কে অবশ্য সাঁতারও দেওয়া থাকে। তাহলে এমন দিকে চালাতে হবে যাতে করে এই দুইটার মিলিত বেগটা থাকে বরাবর, এই যে প্রস্থ বরাবর। তাহলে একটু খেয়াল রাখার বিষয় যে অনেকে ভাবতে পারি যে নৌকার বেগ এইদিকে, অতএব নৌকা এদিকে চলবে, বা স্রোতের বেগ ডান দিকে, নৌকা ডান দিকে চলবে না। ভেক্টর লব্ধির কনসেপ্ট বলে একটা বিন্দুতে যদি দুইটা বেগ কাজ করে তাহলে আসলে ইফেক্টিভ ভেলোসিটিটা হবে তাদের লব্ধি বেগ, এবং সেই লব্ধিটাকে আমরা কোথায় রাখছি খেয়াল করে দেখো, প্রস্থ বরাবর। তাহলে আমরা বুঝতেই পারতেছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি আর এই হচ্ছে তার লব্ধি। তো আমরা এখন কিছু প্যারামিটার বের করি যে কোন দিকে লাভ দিতে হবে, দ্যাট ইজ স্রোতের সঙ্গে কোন দিকে নৌকাটাকে চালাতে হবে। তো কোয়াইট সিম্পল একটা কনসেপ্ট, সেই যে আমরা পড়ছিলাম, মনে করে দেখো, লম্বাংশ উপপাদ্য, যে এই ডাব্লিউ হচ্ছে টোটাল লব্ধি, এই ডাব্লিউ লব্ধিটার এক্স অক্ষ বরাবর উপাংশ, সেটা কত, ডাব্লিউ কোসাইন 90 ডিগ্রি, কারণ এটা সরাসরি এই দিকে যাচ্ছে, কোনো দিকেই কিন্তু স্রোত বরাবর সে যেতে পারবে না, তার মানে ডাব্লিউ কস 90, এটা হচ্ছে লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ। এটা হবে লব্ধিটা যে দুটো উপাংশ দ্বারা গঠিত ইউ আর ভি, সেই দুইটার এক্স অক্ষ বরাবর উপাংশের যোগফল। তাহলে ভি তো অলরেডি এক্স অক্ষ বরাবরই আছে, তাহলে আমরা লিখতে পারি ভি কস 0 ডিগ্রি প্লাস ইউ কস আলফা। যাদের মনে নেই মনে করে দেখো, কোন ভেক্টরের যে কোনো দিকে উপাংশ হবে ওই ভেক্টর ইনটু ওই দিকের মধ্যবর্তী কোণের কস, তাহলে আমরা লিখতে পারি ইউ কস আলফা। ওকে, তাহলে এটাকে একটু গুছিয়ে লেখা যায়, ডাব্লিউ কস 90 হচ্ছে 0 ইকুয়াল টু ভি কস 0 হচ্ছে ভি আর ইউ কস আলফা রয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ইজিলি সলভ করে, যেহেতু ইউ আর ভি দেওয়া আছে, তাহলে এখান থেকে কোসাইন আলফা পাচ্ছি মাইনাস ভি বাই ইউ। ওকে, এখান থেকে আমরা ইজিলি আলফা ডিটারমাইন করতে পারবো, মানে কোন দিকে লাভ দিতে হবে সাঁতারুকে, কিংবা কোন দিকে নৌকাটাকে চালাতে হবে। তাহলে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ, যেখানে ভি হচ্ছে স্রোতের বেগ আর ইউ হচ্ছে নৌকার বেগ, কিংবা এটা স্রোতের বেগ আর নিচেটা হচ্ছে সাঁতারুর বেগ, যে সাঁতার কাটবে। তো এখান থেকে কিছু জিনিস খেয়াল করার আছে, সেটা হচ্ছে এটা যেহেতু কজ আলফা, তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, কজ আলফার ম্যাক্সিমাম হতে পারবে 1। তাহলে 1 যেহেতু ম্যাক্সিমাম, তার চেয়ে বেশি হতে পারবে না, এটা অসংজ্ঞায়িত ভ্যালু। তাহলে একটু আমরা শেয়ার যে ভি যদি কখনো গ্রেটার দেন ইউ হয়, তাহলে সেটা কি দিচ্ছে, উপরে বেশি নিচে কম, মানে একের চেয়ে বড়। কজের কোনো মানে একের চেয়ে বড় না, মাইনাস একের চেয়েও ছোট না, একের চেয়েও বড় না। তাহলে আমরা বুঝতে পারতেছি এই অবস্থায় পারাপার সম্ভব না, কোনো বাস্তব সমাধান যেহেতু পাচ্ছি না, তাহলে এটা পারাপার সম্ভব না। ওকে, এবং আমাদের যদি পারাপার হতে হয় অবশ্যই স্রোতের বেগটা নৌকার বেগের চেয়ে কম থাকতে হবে। এবার আরো একটা ব্যাপার খেয়াল করি, সেটা হচ্ছে এই অবস্থায় লব্ধি বেগটা কত, একটু খেয়াল করার জিনিস। লব্ধি বেগটা খুব সিম্পল, আমরা লব্ধি সমান কি জানি, সেই যে মনে করে দেখো আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা। তাহলে এখানে আর হচ্ছে আমার লব্ধি বেগ ডাব্লিউ সমান রুট ওভার পি স্কোয়ারের বদলে এই জিনিসগুলো বসায় দিচ্ছে, যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। তাহলে এটা সলভ করলে কি দাঁড়াচ্ছে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি, আর কজ আলফার মানটা আমরা এখান থেকে বসাচ্ছি মাইনাস ভি বাই ইউ, আর সামনে রুট আছে। তাহলে এটা যদি একটু সলভ করি তাহলে দাঁড়াচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি, আর ওখানে মাইনাস ভি বাই ইউ, তাহলে ইউ ইউ কাটা যাচ্ছে, দ্যাট ইজ মাইনাস 2 ভি স্কোয়ার। ক্যালকুলেশন একটু দেখে নিও। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এবং এটা একটা ফর্মুলা আকারে কেউ কেউ মনে রাখতে পারবে,
যে লব্ধি ভেক্টর হবে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এবং এখানেও খুবই ক্লিয়ার যে অবশ্যই রুটের ভেতরে কি হতে হবে, অঋণাত্মক সংখ্যা। তার মানে আবারও এটা শিওর যে ইউ অবশ্যই কার চেয়ে বড় হতে হবে, ভি এর চেয়ে বড়। কখনো যদি ভি ইউ এর চেয়ে বড় হয়ে যায় তার অর্থ হচ্ছে রুটের ভেতর নেগেটিভ, সেটা সম্ভব না। আর এটার কোয়াইট সিম্পল ব্যাপার যে আমার যেহেতু ওই পারে যেতে হবে, স্রোতকে কখনো জিততে দেওয়া যাবে না। হ্যাঁ, কারণ স্রোতের কোনো হেল্প কিন্তু তুমি পার হতে পারছো না। এবার আরেকটা ব্যাপার খেয়াল করার বিষয় যে সেকেন্ড কোয়েশ্চেনটা বলছে যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে কোন দিকে চালাবে। তাহলে সেটা আমরা এখান থেকে বের করে ফেলছি, কত কোণে লাফ দিলে বা কত কোণে চালালে বরাবর নদী পার হতে পারবো। এবং সর্বনিম্ন দূরত্ব কেন বলছি, কারণ বরাবর পার হলেই সরলরেখিক দূরত্ব, এবং দুইটা পয়েন্টের মধ্যে সরলরেখিক দূরত্ব হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। এরপর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে সর্বনিম্ন দূরত্ব কত, এটা আমরা বুঝতে পারতেছি, এটা হচ্ছে নদীর প্রস্থ। থার্ড কোয়েশ্চেন হচ্ছে এই ক্ষেত্রে কত সময় লাগবে। ওকে, নদী নৌকার অঙ্কে আমরা কিন্তু কোথাও ত্বরণ বিবেচনা করতেছি না, তাই যখনই আমরা সময়, সরণ, বেগ এইসবের ফর্মুলা শিখবো নদী নৌকার ক্ষেত্রে স্পেশালি, তখন একটাই ফর্মুলা আমাদের মাথায় যাতে চলে আসে, S = VT। এবং তোমাদের যাদের মনে আছে এই ফর্মুলাটা হচ্ছে সমবেগের ফর্মুলা। তো এই যে S = VT ফর্মুলায় একটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখার জিনিস, সেটা হচ্ছে S = VT ওয়ান ডিমেনশনের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি, একমাত্রিক গতি। তো যখন একমাত্রিক থাকবে না তখন কি করতে হবে, এক একটা মাত্রা ভেঙে নিতে হবে, তার মানে উপাংশ ভাঙতে হবে। তো আমাদের এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, পারাপার হচ্ছে কোন বরাবর, প্রস্থ বরাবর। তাহলে আমাদের S বা দূরত্বটা প্রস্থ বরাবর, তাহলে আমাদের যত কিছু ডানে থাকবে, দ্যাট ইজ এখানে বেগ, সবকিছু থাকতে হবে প্রস্থ বরাবর। তার মানে আমাদের এই ডাব্লিউটা নিয়ে কাজ করতে হবে, কিংবা যত বেগ আছে তার ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি S = VT, এসটা হচ্ছে আমাদের এখানে নদীর প্রস্থ D, আর এখানে ভেলোসিটিটাই হচ্ছে আমাদের লব্ধি বেগ W, আর এই T হচ্ছে রিকোয়ার্ড টাইম T। যে কোয়েশ্চেনটা এখানে বলছে যে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে কত সময় লাগবে, তাহলে আমরা ইজিলি বের করতে পারি রিকোয়ার্ড টাইম T = D/W, আর W = আমরা একটু আগে বের করছি বা এখানেও লেখা আছে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তো এবার আমাদের সর্বনিম্ন দূরত্বের অঙ্কগুলো গেল, এবার হচ্ছে সর্বনিম্ন সময়, মানে সময়টা যাতে কম লাগে। তো একটু আগে আমরা সর্বনিম্ন দূরত্ব বলেছি, সেখানে কিন্তু এটা বলিনি যে সবচেয়ে কম দূরত্বে গেলেই সবচেয়ে কম সময় লাগবে। তো আমাদের এখন কেসটা হচ্ছে মিনিমাম টাইম কখন লাগে আমরা একটু খেয়াল করবো। আবার সে নদী আঁকলাম উপর থেকে দেখা। তো সাপোজ এটা একটা অ্যাক্সিস ধরলাম, ওয়াই অ্যাক্সিস, আর স্রোত যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, সেটাকে আমরা নাম দিলাম ভি। আর আমরা নদীটাকে আর্বিট্রারিলি ইউ বেগে নৌকাটাকে চালাচ্ছি, কোন দিকে সেটা কিন্তু আমরা ডিফাইন করিনি, এবং সেটাকে আমরা বলে দিলাম আলফা অ্যাঙ্গেলে। তাহলে এদের লব্ধি কোন দিকে হবে, আমরা যদি একটু সামান্তরিক এঁকে নিই তাহলে এটা হবে তাদের লব্ধি বেগ, W ধরে নিলাম। তো এখন একটু খেয়াল করার বিষয়, এটা আমাদের সবার একটু মনে রাখা উচিত, S = VT ফর্মুলা আমি একটু আগে বলেছি, এটা কেবল খাটবে একমাত্র ক্ষেত্রে। এবং এখানে S যদি আমরা প্রস্থ বরাবর নেই, এখানে সবকিছু নিতে হবে প্রস্থ বরাবর উপাংশ। আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে এই, দেখি তোমরা বলতে পারো কিনা, যে একটা বল আমি হাত থেকে ছেড়ে দিলাম, এই ভূমিতে পড়লো এবং এতে টাইম লাগলো T সেকেন্ড। এটা না করে আমি বলটাকে এবার হরাইজন্টাল একটা বেগ দিয়ে ছুড়ে মারলাম, মানে অনুভূমিক দিকে, ফলে এটা বেশ দূরে গিয়ে পড়লো, কিন্তু উচ্চতা আগের মতোই h। কোয়েশ্চেন হচ্ছে এই ক্ষেত্রে টাইম কি বেশি লাগবে নাকি আগের চেয়ে কম লাগবে নাকি সেম থাকবে। কোয়েশ্চেন হচ্ছে টাইম সেম, তার মানে হচ্ছে এই যে টাইম লাগা, এটা আমরা কি অর্থে ব্যবহার করছি, আমার এই হাত থেকে শুরু করে মাটি পর্যন্ত নামতে কি পরিমাণ সময়। তার মানে এই পুরো ব্যাপারটা ডিপেন্ড করবে কি, বেগের ওয়াই উপাংশের উপর। এক্স অক্ষ বরাবর বেগটা শুধু ডিফাইন করে দেবে, এই যে বেগটা সে ভি এক্স, এটা ডিফাইন করবে এটা কত দূরে যাবে, মানে এক্স অক্ষ বরাবর কতটুকু যাবে, এবং ওয়াই অক্ষ বরাবর বেগটি ডিফাইন করবে এটা কতক্ষণ পর নিচে নামবে। তাহলে দেখো এখানে ওয়াই অক্ষ বরাবর আদি বেগ ছিল কত, 0, যেহেতু ছেড়ে দেওয়া। এখানে দেখো হরাইজন্টালি যত জোরে ছুড়ে মারো, ওয়াই অক্ষের দিকে বেগ কত, আদি বেগ আবারও 0। সো এই সিচুয়েশনটা যে কথা, ওয়াই অক্ষের দিক থেকে এই সিচুয়েশনটা একই কথা। ফলে যেহেতু ওয়াই বরাবর কতটুকু নামছে এটা দ্বারাই তার সময় নির্ধারিত হয়, তাই সময়ের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়বে না। এই জন্য প্রায় বলা হয় এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যে 90 ডিগ্রি অ্যাক্সিস দুটা, এরা পরস্পর স্বাধীন। এই অর্থে স্বাধীন, যেমন প্রথম অর্থে যে টাইমটা লাগলো দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু একই টাইম লাগলো। এক্স অক্ষ বরাবর যত ভেরিয়েশন ঘটানো হোক তার ছায়া কিন্তু ওয়াই অক্ষে পড়ে না, এই অর্থে হচ্ছে তারা পরস্পর ইন্ডিপেন্ডেন্ট। তো এখন আমরা দেখতে যাচ্ছি যে আমরা নদীটা পার হতে কত সময়, সেটা কিন্তু রিকোয়ারমেন্ট। তাহলে নদী পার হতে যেহেতু সময়, তাহলে পারাপার বলতে আমরা কিন্তু প্রস্থটা বুঝবো। তার মানে এই দিকে যতই ভেলোসিটি থাকুক না কেন সেটা কত দূরে নিয়ে ফেলবে, কিন্তু ওই পারাপার হতে কিন্তু টাইমের ভেরিয়েশনটা হবে না। তার মানে আমি যদি নদী পার হতে টাইমটা বিবেচনা করি, তাহলে আমাদের সকল বেগের নদী প্রস্থ বরাবর উপাংশটা নিতে হবে। তাহলে আমরা এখানে খেয়াল করি, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় পুরোটা আবার 90, সো এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 90 মাইনাস আলফা।
তাহলে আমি যদি এস ইকুয়াল টু ভিটি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাই এবং সেটা আমি যদি প্রস্থ বরাবর অ্যাপ্লাই করি, তাহলে এস এর বদলে আমরা লিখবো নদীর প্রস্থ। কিন্তু এই ক্ষেত্রে বেগ কিন্তু আর এইগুলো লেখা যাবে না, সব কয়টা নদীর প্রস্থ বরাবর উপাংশ। তাহলে কি কি আছে? ভি, ভি এর প্রস্থ বরাবর উপাংশ আসলে নাই, তাহলে ভি কোসাইন 90 ডিগ্রি দেখতেই পাচ্ছেন। আবার মনে রাখবা মূল ভেক্টর আর ওই দিকের মধ্যবর্তী কোণের কস, এটাই হচ্ছে উপাংশের ফর্মুলা। প্লাস ইউ ওই দিকের সাথে কত কোণ তৈরি করছে? 90 মাইনাস আলফা। তাহলে আমরা লিখতে পারি ইউ কস 90 মাইনাস আলফা। এই গেল প্রস্থ বরাবর বেগ। এই যে এস আমরা লিখে ফেলছি, ভি আমরা লিখে ফেলছি, আর এখন হচ্ছে আমাদের কত টাইম লাগবে সেই টাইম টি। তাহলে বুঝতেই পারতেছি আমরা ডি cos 90 0, তাহলে থাকলো পরে cos 90 মাইনাস আলফা মানে আসলে sin আলফা, তাহলে ইউ sin আলফা ইনটু টি। তার মানে আমার প্রয়োজনীয় সময় t ইকুয়াল টু হচ্ছে d ডিভাইডেড বাই ইউ sin আলফা। এটা তোমরা সূত্র আকারে মনে রাখতে পারো যে নদী পার হতে প্রয়োজনীয় সময় কত। এখানে একটু খেয়াল রাখার বিষয়, নদীর প্রস্থের উপর কিন্তু আমাদের কিছু করার নেই, এটা কনস্ট্যান্ট। ইউ কত বেগে লাফ দিবা সেটা কিন্তু কোয়েশ্চেনে মেনশন করা। সো আমরা যেটা করতে পারি কোন দিকে লাফ দেবো সেটা আমরা ডিটারমাইন করতে পারি। তার মানে আমাদের হাতে ভেরিয়েবল হচ্ছে আলফা। এখন কি চাচ্ছি আমরা? সময়, এটাকে সর্বনিম্ন করতে। তাহলে টাইমকে যদি সর্বনিম্ন বা মিনিমাম করতে চাও, তাহলে ডান পাশে খেয়াল করে দেখো সাইন আলফা ভেরিয়েবল, এটা আছে হরে, তাহলে সাইন আলফা যখন ম্যাক্সিমাম তখন টাইমটা হবে মিনিমাম। হর যেহেতু সবচেয়ে বড় হয়ে যাচ্ছে, ভাগফলটা মিনিমাম হয়ে যাবে। তাহলে সাইন আলফা ম্যাক্সিমাম কত? সাইন আলফা ম্যাক্সিমাম হচ্ছে 1। সেটা কখন হয়? যখন অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। এবং যখন ম্যাক্সিমাম ভ্যালু আসবে তখন টাইমটা হবে মিনিমাম। এবং সেই মিনিমাম টাইমটা কত? সেই মিনিমাম আমরা একবার এই সূত্রটাকে মনে রাখবো, মিনিমাম টাইম ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা। সাইন আলফার বদলে এখন 1, তার মানে এই হচ্ছে টাইম মিনিমাম। এবং মজার ব্যাপার খেয়াল করছো যে এর মধ্যে কোনো ভি নাই, তার মানে স্রোতের বেগ যাই হোক না কেন মিনিমাম টাইমটা কত? ডি বাই ইউ। এবং এটাই কি ওইটাই প্রমাণ করে না যে এক্স অক্ষ বরাবর যত জোরেই ফেলো না কেন পার হওয়ার সময়টা একমাত্র ডিপেন্ড করবে ওয়াই অক্ষ বরাবর বেগের উপর, এরা পরস্পর স্বাধীন। ঠিক আছে, তাই এক্স অক্ষ বরাবর অনেক বেশি বেগ দেওয়ার অর্থ হচ্ছে অনেক দূরে গিয়ে যাবে, ঠিক আছে, কিন্তু পার হতে সময়টা সেম লাগবে। তো আমরা দেখতে পেলাম যে টোটাল টাইম কত লাগবে? ডি বাই ইউ সাইন আলফা, এবং সেটা মিনিমাম কখন হবে? যখন আলফাটা 90 ডিগ্রি হবে। এর অর্থটা হচ্ছে এই যে এটা যদি হয় নদী, তাহলে আমাকে এভাবে লাফ দিতে হবে স্রোতের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে আমি যাব এই বরাবর। তো এরপর কোয়েশ্চেন করা হচ্ছে যে এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত হবে। তাহলে এবার পথের দৈর্ঘ্য বুঝতেই পারতেছি আমরা পথটা কিন্তু প্রস্থ বরাবর হবে না, যেহেতু আমরা লাফ দিছি প্রস্থ বরাবর এবং ডান দিকে যেহেতু স্রোত আছে, তাহলে লব্ধি বেগটা হবে একটু তির্যক। তার মানে এবার পথটাকে যদি এস ধরি এবং সেই পথ বরাবর বেগ নিতে হবে, সেই পথ বরাবর বেগটাই কি? ডাব্লিউ বা লব্ধি বেগ। তাহলে আমরা কি লিখতে পারি? পথের দৈর্ঘ্য এস হবে ডাব্লিউ ইন্টু টাইম। এবং আমরা তো জানি এটা সেই পার্টিকুলার পথ যেই পথে টাইমটা কেমন লাগবে? মিনিমাম টাইম লাগবে। তাহলে আমরা বলতে পারি এখানে ডাব্লিউ হচ্ছে, খেয়াল করে দেখো, আশা করি বুঝতে পারো, যখন ইউ আর ভি পরস্পর 90 ডিগ্রিতে তখন লব্ধি সিম্পলি পিথাগোরাস, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর এরপর টাইম মিনিমামটা কত হবে? মিনিমাম টাইম হবে ইন্টু ডি বাই ইউ। তাহলে আমরা পথের দৈর্ঘ্য পেয়ে গেলাম। আর এক্ষেত্রে কত সময় লাগবে নিশ্চয়ই বলে দিতে হবে না, সময় লাগবে ডি বাই ইউ। ভেক্টর চ্যাপ্টারের আরেকটি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। তা আপেক্ষিক বেগের অঙ্কগুলো খুবই সহজ, শুধুমাত্র একটা ভেক্টর লব্ধির সূত্র আর একটা ট্যান থিটার ফর্মুলা। বাট সমস্যা হচ্ছে আঁকতে গিয়ে এবং ডিফারেন্ট কনসেপ্টের উপর অঙ্ক আসলে তখন অনেক সমস্যা হয়। তো আমরা এখানে একটা মেথড দেখাবো যাতে করে ওটা সব জায়গায় অ্যাপ্লিকেবল হয়। ফর এক্সাম্পল এখানে আমাদের আছে হচ্ছে পূর্ব দিকে চলমান একটা গাড়ি, মানে এটা আমরা বলে দিছি থার্ড কোন অবজারভার 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, এটা কিন্তু গাড়ি বলতেছে না, কিংবা ওই কোয়েশ্চেনে ট্রাক বলতেছে না, কিন্তু বললো ওই গাড়িটা একটা ট্রাককে এত কিলোমিটার পার আওয়ার বেগে চলতে দেখলো কোন দিকে? উত্তর দিকে। এবার কিন্তু আর আমরা দেখতেছি না এই ভেলোসিটিটা 40√3, এটা দেখতেছে কে? একটা গাড়ি। তার মানে এই বেগটা ট্রাকের বেগ ঠিক আছে, বাট এটা আমাদের সাপেক্ষে না, গাড়ির সাপেক্ষে। তো এরকম প্রায় কোয়েশ্চেন দেওয়া থাকবে যে ট্রাকের প্রকৃত বেগ এত, গাড়ির প্রকৃত বেগ এত, ট্রাকের সাপেক্ষে গাড়ির কত, অথবা কারের সাপেক্ষে ট্রাকের কত। তো এরকম অনেক অনেক কোয়েশ্চেন আসে। তো সবকটার জন্য একটা কমন ফর্মুলা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এই, খেয়াল করে দেখবা যে সবসময় যে মাপবে সে নিজেকে স্থির ভাবে। এটা খুবই কমন সেন্স। খেয়াল করে দেখো যে এরকম একটা সিচুয়েশন, এবং এটা তোমরা সবাই জানো, আমরা একটা স্কেল নিলাম, স্কেলের এই মাথা থেকে যদি আমরা কাউন্টিং শুরু করি, স্কেল অনেকের পুরান স্কেল থাকে, অনেকের জিরো মাথাটা ভাঙা থাকে। তো যাই হোক, মনে করো এরকম একটা সিচুয়েশন, একটা স্কেলে 0 1 2 3 4 এরকম দাগানো, আরেকটা রেখা আছে, সেই রেখাটাকে আমরা মেজার করব। সাপোজ এই স্কেল অনুসারে এই রেখাটার দৈর্ঘ্য হচ্ছে 0 থেকে 3,
তার মানে 3 মাইনাস 0 কত 3 সেন্টিমিটার বা যে একক দেওয়া থাকুক। এখন কারো স্কেলের মনে করো এই 0 মাথাটা একটু ভাঙা, মানে এরকম একটা স্কেল ছিল, এটা বেশ সুন্দর একটা স্কেল, বাট অনেকেরই দেখবা যে এরকম 0 মাথাটা বেশ ভাঙা। তো তারা কি করে, তারা নিশ্চয়ই এরকম করে, 1 থেকে শুরু করে, 2 3 4 এরকম আরো আছে। তো তারা স্টার্ট করে হচ্ছে 1 থেকে, 0টা তাদের নেই, কিন্তু তারাও কিন্তু দৈর্ঘ্যটা এক্স্যাক্টলি আগের মতোই মাপবে। এক্ষেত্রে ও যেমন মাপছে 3 সেন্টিমিটার, এক্ষেত্রেও সে 3 সেন্টিমিটার মাপবে। এবং কিভাবে মাপে খেয়াল করো, এখানে মাপে 4, এখানে মাপে 1, আলটিমেটলি 4 - 1 3। তা আসলে আমি কি বলতে যাচ্ছি, আসলে বলতে যাচ্ছি ও কিন্তু আমরা যেমন 0 থেকে স্টার্ট করছি কাউন্টিং, ও কিন্তু 0 থেকে স্টার্ট করে কাউন্টিং। ও ভাবে এটা হচ্ছে ওর 0, এটা হচ্ছে ওর 1, এটা হচ্ছে ওর 2, এটা হচ্ছে ওর 3। তার মানে আরেকটা স্কেল যদি 2 থেকে গোনা শুরু করতো, তখন সে ওইটাকে কি ভাবতো, তার নিজের 0, তারপরেরটাকে ভাবতো 1, তারপরেরটাকে ভাবতো 2। তার অর্থ নিজেকে 0 করতে কত লাগে সেটা সে সবার থেকে বিয়োগ দিয়ে দেয়। এটা কিন্তু বেসিক ব্যাখ্যা রিলেটিভ ভেলোসিটির, যে দেখো এখানে 1 থেকে শুরু করলো, কিন্তু সে মানতে নারাজ, সেটাকে বলে 0, আমার মূল বিন্দু। এটাকে 0 বলতে গিয়ে সে আসলে করলো কি, 1 থেকে 1 বিয়োগ করে নিল, এবং সেটা করতে গিয়ে সে সবার থেকেই 1 মাইনাস করে নিয়েছে, 2 থেকেও, 3 থেকেও, 4 থেকেও, সব থেকে 1 মাইনাস করে। এই জন্য আমরা বলি যে কাকে মাইনাস করব, যাকে আমি মূলবিন্দু ধরতে চাই। তাহলে এই কথাটাকে ঠিক এইভাবে আমরা বলি, যার সাপেক্ষে মাপবা, মানে যাকে মূলবিন্দু ধরে মাপবো। তাহলে কথাটা হচ্ছে যার সাপেক্ষে মাপবো, সেটা বেগ মাপতে পারি, দূরত্ব, যাই হোক, যার সাপেক্ষে মাপবো তাকে উল্টিয়ে যোগ করব। উল্টিয়ে যোগ করার অর্থই তো আসলে বিয়োগ করা। এখানে আমরা যেমন দেখাচ্ছিলাম সবকিছু থেকে 1 বিয়োগ করতেছে কিংবা 2 বিয়োগ করতেছে, তার মানে হচ্ছে তাকে উল্টিয়ে যোগ করা ভেক্টরের ক্ষেত্রে। কারণ আমরা ভেক্টরের ক্ষেত্রে জানি সে একটা ভেক্টর ভেলোসিটি VA মাইনাস VB, এটা বিয়োগ করার যে কথা, এটাকে লেখা যায় VA ভেক্টর প্লাস মাইনাস VB ভেক্টর। আর মাইনাস VB ভেক্টর কি, VB ভেক্টরটাকে উল্টিয়ে যোগ করা। ঠিক আছে, তো এই তথ্যটা মাথায় রাখলে অনেক দূর ক্লিয়ার হয়। তো আমরা এখন কয়েকটা অ্যাপ্লিকেশন দেখি। তো আমরা এখন একটা জেনারেল কেস দেখি, মানে আমাদের কোয়েশ্চেনে যেমন বলছে যে গাড়ির প্রকৃত বেগ দেওয়া, ট্রাকের প্রকৃত বেগ দেওয়া নেই, আপেক্ষিক বেগ দেওয়া, লাস্টে বলছে ট্রাকের প্রকৃত বেগ কত। তো আমরা তার চেয়ে একটা সিম্পল কেস চিন্তা করি। আমরা চিন্তা করি এই হচ্ছে সে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এখন কোয়েশ্চেনে সাপোজ বলে দিছে গাড়ি যাচ্ছে পূর্ব দিকে, যেটাকে আমরা ধরলাম ভেলোসিটি অফ কার VC, আর বলে দিল ট্রাক যাচ্ছে এরকম মাঝামাঝি কোনো একটা স্থান থেকে, যেটাকে বলতে পারো তোমরা উত্তর পূর্ব। তো এখন কোয়েশ্চেন করছে যে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ কত। আমরা এই চিহ্নটাকে এভাবে লিখি, সবাই মনে রাখবো, VTC, কার বেগ, ট্রাকের বেগ। তাহলে মনে রাখার পদ্ধতিটা কি, ট্রাকের বেগ লিখলে আমরা কি লিখতাম, VT, কার সাপেক্ষে সেটা আমরা পরে লিখে দেবো। এই যে C, গাড়ির সাপেক্ষে, সেই অক্ষরটা আমরা পরে লিখবো। তার মানে এখানে যার বেগ সে থাকবে মেইন বস, তাই তার নামটা আগে লিখবা, যে ট্রাকের বেগ কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে। তো এবার আমাদের কোয়েশ্চেনে গাড়ির প্রকৃত বেগ দেওয়া, ট্রাকের প্রকৃত বেগ দেওয়া, আমি বের করতে বলছি VTC, ট্রাকের বেগ বের করবো বাট গাড়ির সাপেক্ষে। কার সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে। তাহলে আমি একটু আগে লিখে দিয়েছিলাম যে যে মাপবে বা যার সাপেক্ষে মাপবো তাকে উল্টিয়ে যোগ করতে হবে। তো দেখো এখানে গাড়ির সাপেক্ষে মাপতে বলছি, তাকে উল্টিয়ে দেবো। আগে ছিল ডান পাশে VC, বামে হয়ে গেল মাইনাস VC, উল্টিয়ে গেল। ওকে, ওই ভেক্টরটাকে আমরা উল্টিয়ে বামে নিয়ে আসছি। এখন বলছি কি উল্টিয়ে যোগ করলেই কি পাওয়া যাবে, গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। তাহলে যোগ করা বলতে ভেক্টরে কি, লব্ধি করা, আর লব্ধি বলতে আমরা জানি সামান্তরিক সূত্র। তাহলে এরকম এরকম, আলটিমেটলি এই হচ্ছে কর্ণ এবং এটাই হচ্ছে ট্রাকের বেগ গাড়ির সাপেক্ষে। কোয়াইট সিম্পল, এটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, তা থেকে আমরা আপেক্ষিক বেগটা বের করে ফেলতে পারছি। বাট এই কোয়েশ্চেনটা হচ্ছে আপেক্ষিক বেগ দেওয়া আছে, আমাকে বের করতে হবে কি, প্রকৃত বেগ। তো সেটাও আমরা ওই আগের কনসেপ্ট থেকে বের করতে পারি। যেমন এরকম এখানে দেওয়া আছে গাড়িটা যাচ্ছে পূর্ব দিকে, আর VTC যেটা, দ্যাট ইজ গাড়ি দেখলো ট্রাককে এত বেগে, সেটাও দেওয়া আছে। কোয়েশ্চেন করছে ট্রাকের বেগ, এখানে যেমন প্রকৃত বেগ ট্রাকের বেগটা সেটা আমাকে বের করতে হবে। তো এখানে একটু খেয়াল রাখার বিষয়, ট্রাকের বেগ যেহেতু গাড়ির সাপেক্ষে বের করতে হয়েছেই আমাকে, তাহলে অবশ্যই গাড়ির বেগটাকে উল্টাইতে হয়েছিল, কারণ যার সাপেক্ষে তাকে উল্টেই তো যোগ করা হয়। তাহলে নিশ্চয়ই আগেই আমাকে এই কাজটা করে নিতে হয়েছিল, গাড়ি বেগটাকে উল্টাইতে হয়েছিল, তারপর কারো না কারোর সাথে যোগ করতে হয়েছে, যাতে করে লব্ধিটা হয় এই বরাবর। এখন তোমরাই বলো, আমি কি এরকম কারোর সাথে যোগ করলে লব্ধি সোজা যাবে, আর সামান্তরিক আঁকলে সেটা কোন দিকে যাবে, বামে যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি ইভেন এই দিকে কি যাওয়া উচিত ভেক্টরটা, প্রকৃত বেগ, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই দিকে হয়ে যাবে VTC। তার মানে আমাদের কমন সেন্স বলে এটা হওয়া উচিত ডান দিকে।
ট্রাকের প্রকৃত বেগ হওয়া উচিত ডান দিকে, যাতে করে এই ট্রাকের বেগ, এই হচ্ছে গাড়ির বেগ উল্টানো অবস্থায়, তাদেরকে যোগ করলে খেয়াল করে দেখো সামান্তরিকীকরণ হয় ভিটিসি। এবং আমরা এটাই বলছিলাম, যার সাপেক্ষে তাকে উল্টিয়ে প্রকৃতটার সঙ্গে যোগ করলে আপেক্ষিক বেগটা পাওয়া যায়। তার মানে আমরা অঙ্কটা করার আগে শিওর ট্রাকের বেগটা হতে হবে এরকম ফার্স্ট কোয়াড্রেন্টের ডান দিকে। ওকে, তো আমাদের এত কষ্ট করা লাগবে না, আমরা এখন একটা সহজ সমাধান দেখব। আমাদের এই টাইপের যত অঙ্ক আসবে আমরা শুধুমাত্র একটা ফর্মুলা মনে রাখবো, সমীকরণ কথা বলে, এবং এটাই হচ্ছে আমাদের ফর্মুলা বেসিক্যালি। এটা আমাদের শরীফ ভাই বলছিল একবার যে চমৎকার একটা মেথড, যেটা দিয়ে যে কোনো কাইন্ড অফ অঙ্ক প্রকৃত বেগ দেওয়া থাকুক দুইটারই আপেক্ষিক বের করতে বলুক, কিংবা একটার আপেক্ষিক আরেকটা প্রকৃত, অন্য আরেকটা প্রকৃত বের করতে বলুক, হোয়াট এভার মেবি দ্য কেস, এই কথাটা মনে রাখবো। এখন সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে খুবই সিম্পল, মেবি সিম্পলেস্ট। VAB হবে VA মাইনাস VB, এবং তোমরা আপেক্ষিক বেগ যখনই শুরু করছো প্রথমে এই ইকুয়েশনটা দিয়ে শুরু হয়েছিল, এবং যথারীতি এটা কার বেগ, প্রথমে যে অক্ষরটা সে বস, মানে এটা এর বেগ, কে দেখছে বি এর সাপেক্ষে। তাহলে দেখো আমরা আসলে করছি কিন্তু এতক্ষণ যে কথাটা বলছি মাইনাস ভিবি, কথাটা আসলে এরকম না, VA প্লাস মাইনাস VB, তার মানে যে দেখছে বা যার সাপেক্ষে মাপবো তাকেই উল্টিয়ে যোগ করা হলো। ঠিক আছে, একটু আগের কথাটা কিন্তু এই সমীকরণটাই। তো এখন সমীকরণ কথা বলবে, তা আমাদের এখানে দেখবো সমীকরণের কি কি দেওয়া আছে। এত বেগে পূর্ব দিকে চলমান, তার মানে আমরা বুঝতে পারছি যে এরকম একটা ছবি যেটা হচ্ছে গাড়ির বেগ, সেটা হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। তার মানে সমীকরণের ভিসি আমাদের গিভেন। তারপর কি বলছে, একটা ট্রাককে চলতে দেখলো উত্তর দিকে, চলতে দেখার মানে এটা কিন্তু অবশ্যই গাড়িওয়ালা দেখছে, মানে গাড়ির সাপেক্ষে দেওয়া আছে কোয়েশনটা। তার মানে VTC এটাও কোয়েশনে দেওয়া, তাহলে দেওয়া নাই কোনটা, ট্রাকের প্রকৃত বেগ VT, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এত কিছু না জিজ্ঞেস করে সমীকরণকে জিজ্ঞেস করি যে এটা কিভাবে বের করা যায়। তাহলে সমীকরণ আমরা লিখবো VTC, এই যে এখানে যেমন AB সমান হবে VT মাইনাস VC, যেমন এখানে VA মাইনাস VB। তো এর মধ্যে VTC আমাদের গিভেন, VCও আমাদের গিভেন, দরকার হচ্ছে ট্রাকের প্রকৃত বেগ VT। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি VT হবে VTC প্লাস VC, এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। তার মানে আমরা যেটা চাই সেটা সবসময় বাম পক্ষে নিয়ে আসবো। এরপর জিজ্ঞেস করবো সমীকরণ কি বলতেছে। সমীকরণ বলতেছে তোমার কাছে কি VTC আছে, আমি বললাম হ্যাঁ এই তো। আমি আবার জিজ্ঞেস করলাম তোমার কাছে কি কারের ভেলোসিটি আছে কিনা, এই যে এখানে আছে। তারপর সমীকরণ আমাকে অ্যান্সার দিয়ে দিল, এই ভেক্টরটা নাও, তাকে কোনো চেঞ্জ করবা না, এই ভেক্টরটা নাও, তাকেও কোনো চেঞ্জ করবা না, তাদের যোগ করো মানে লব্ধি বের করো। তাহলে আমরা লব্ধি বের করার তো ফর্মুলা শুরু থেকেই শিখছি, এই ভেক্টর আনচেঞ্জড, এই ভেক্টর আনচেঞ্জড, কোনো চেঞ্জ করবো না, তারপর তাদের সামান্তরিক সূত্র অনুসারে লব্ধি আঁকবো। যাদের একটু আগের ছবি মনে আছে খেয়াল করে দেখো, এটি ছিল ট্র্যাকের প্রকৃত বেগ, যেটা আমরা অনেক কষ্ট করে বের করছিলাম। ভিসিকে উল্টিয়ে তারপর এটার সঙ্গে যোগ করলে লব্ধি এটা পাওয়া যায়, মনে রাখতে হবে না, সিম্পলি সমীকরণকে জিজ্ঞেস করো, সমীকরণই বলে দেবে তোমাকে উল্টাতে হবে কি হবে না। তো এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে তার থেমে গেলে চলবে না, আমাকে সেই লব্ধির মান বের করে দিতে হবে। যেহেতু বেগ বলছে এটা একটা ভেক্টর রাশি, আমি প্রথম ক্লাসেই বলছি ভেক্টর রাশি হলেই অবশ্যই মানও বের করে দেখাতে হবে, দিকও বের করে দেখাতে হবে। তো মান তো বের করা কোয়াইট ইজি, এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90, তাহলে এই লব্ধিটা কত হবে, √40² দেওয়াই আছে কোয়েশ্চেনে, গাড়ির বেগ, আর তারপরটা দেখলো কততে 40√3, এটা স্কোয়ার করে ওভারঅল যদি রুট করো তাহলেই পেয়ে যাবে ওই ভেক্টরটার মান, ট্রাকের প্রকৃত বেগের মান। এটা গেল মান। এবং ডিরেকশন কিভাবে, এই অ্যাঙ্গেলটাকে নিলাম থিটা, তাহলে tan থিটা তো ইজিলি বের করা যায়। লম্ব হচ্ছে VTC, আর VTCর ভ্যালু দেওয়া আছে 40√3 ডিভাইডেড বাই ভূমি VC, সেটাই দেওয়া হচ্ছে 40, তাহলে থাকলো √3, অর্থাৎ থিটা হবে 60 ডিগ্রি। ব্যাস, আমি দিকও পেলাম, মানও জেনে গেলাম, এবং এইভাবে যে অঙ্কই আসুক না কেন সব কটা বের করতে পারবো। তো এটা একটা দারুণ কোয়েশ্চেন, এটা কোয়েটে এসেছিল একবার, যে দেওয়া হচ্ছে বৃষ্টি উলম্বভাবে পড়তেছে নিচে, আর সেই সাথে বাতাস বইতেছে পূর্ব থেকে পশ্চিম দিকে, মানে ডান থেকে বাম দিকে। তো পূর্ব থেকে পশ্চিম দিকে আবার একটা চলন্ত গাড়ি, সেই গাড়ির বেগ আমরা জানি না, বের করতে হবে এমন ভাবে বেগ বের করতে হবে যাতে করে গাড়িটার দুই কাছে ভেজে, এটা একটা কোয়েশ্চেন। কত বেগ হলে কেবল পেছনের কাজ ভিজবে, থার্ড কোয়েশ্চেন হচ্ছে কত বেগ হলে গাড়িটার কেবল সামনের কাজ ভিজবে। তো এখানে একটা ছবি আঁকা আছে, দেখো যে একটা গাড়ি এরকম মনে করো ডান দিক থেকে বামে যাচ্ছে। তো কখন আমরা বলবো যেটা দুই কাছে ভেজে, যদি গাড়িটা স্থির দাঁড়িয়ে থাকতো, তাহলে খেয়াল করো উপর থেকে খাড়া নিচে বৃষ্টি পড়তেছে এবং দুই কাজ বরাবরই পড়তেছে, তখন আমরা বলতাম যে দুই কাছে ভেজে, যদি স্থির মনে হতো গাড়িটা। এরপর দেখো কেবল পেছনে কাজ ভেজে, কখন, যখন এরকম যদি বৃষ্টিটা পড়ে গাড়ির কাছে মনে হয়,
আপাতত আমাদের ওটা কনসার্ন হওয়ার দরকার নেই, বাট এটুকু শিওর বৃষ্টি যদি এভাবে পড়তো তাহলে পেছনের কাজ ভিজতো, আর যদি বৃষ্টি এভাবে পড়তো তাহলে কেবল সামনের কাজ ভিজতো। তো আমাদের এখন ডিউটি হচ্ছে এটাই যে আপেক্ষিক বেগের বেশ সুন্দর একটা ফর্ম এটা। তো আমরা একটু এভাবে কল্পনা করি, বৃষ্টি পড়তেছে খাড়ার নিচের দিকে, তো আমরা এটাকে ধরলাম এই, এবং সেটার ভেলোসিটি হচ্ছে 60, আর গাড়িটা যাচ্ছে এরকম ইস্ট থেকে ওয়েস্টের দিকে, তাহলে মানে আমরা এই দিকে ধরতে পারি, আর এই দিক থেকেই বাতাস বয়ে যাচ্ছে, সেটা কত ভেলোসিটিতে? 60 কিলোমিটার/আওয়ার বেগে। তো দেখো বাতাস বয়ে যাচ্ছে ইস্ট থেকে ওয়েস্টে। এখন চিন্তা করে দেখো কোনোভাবে কি এটা সম্ভব যে বাতাস বয়ে যাবে ঠিকই কিন্তু তার কোনো বেগ থাকবে না? এটা তো সম্ভব না, মানে আপাত দৃষ্টিতে সম্ভব না। তুমি যদি দাঁড়ায় থাকো তুমি অবশ্যই টের পাবা যে বাতাস বয়ে যাচ্ছে। কিন্তু একটা দারুণ ব্যাপার খেয়াল করো, আপেক্ষিক বেগের কনসেপ্টটাই তো এমন যে একটা গাড়ির সাপোজ অনেক বেগ 3 মিটার/সেকেন্ড, সাপোজ একটা বেগে গাড়ি যাচ্ছে, আর একটা গাড়িও যদি 3 মিটার/সেকেন্ড বেগে একই দিকেই যায়, তাহলে তাদের মধ্যে কোনো বেগ আছে? থাকবে না। এইভাবে আমার একটু আগে যত দূরে ছিল সে সবসময় আমার থেকে অত দূরেই থাকে, তার মানে সে আমার থেকে আদৌ আগিয়ে যায় না, দ্যাট ইজ এর মধ্যে কোনো আপেক্ষিক বেগ নাই। তো আমাদের এখন ডিউটি হচ্ছে ওটাই, আমি যদি চাই একটা বেগ আছে কিন্তু তারপর আমরা সেটাকে রাখতে চাই না বা ইফেক্টিভ করতে চাই না, তখন আমাকেও একটা বেগ দিতে হবে একই দিকে। তাহলে একটু খেয়াল করে দেখি, আমার এইখানে সেই গাড়িটা মনে মনে গাড়িটা যাচ্ছে এই দিকে, ওই বাতাসের দিকে। এখন খেয়াল করে দেখো, যদি বাতাসটা না থাকতো তাহলে কি মনে হতো? শুধুমাত্র একমাত্র বেগ থাকতো হচ্ছে বৃষ্টি বেগ, এবং তখন খাড়া এভাবে করে দুই কাজকে ভিজিয়ে দিত। তাহলে আমরা এভাবে ভাবতে পারি না যে যেহেতু বাম দিকে একটা বেগ আছে সেটাকে গাড়িটা হত্যা করতে চায়? কিভাবে সম্ভব? এই খেয়াল করে দেখো, একটা গাড়ির বেগ 3, ওই দিকে যদি 3 মিটার/সেকেন্ড আরেকটা গাড়ি যায়, পরস্পরের কোনো বেগ থাকবে না। তাহলে এই গাড়িটাও যদি 60 মিটার/সেকেন্ড বা এখানে কিলোমিটার/আওয়ার বেগে যায়, তাহলে দেখো গাড়ির তুলনায় বাতাস বলতে কিছু নাই, মানে দুইটার আপেক্ষিক বেগ শূন্য। তার মানে গাড়ি ভাববে কি কোনো বাতাস নাই। কোনো বাতাস না থাকলে বৃষ্টি কিভাবে পড়ে? খাড়া পড়ে। তাহলে তখন আমরা কি বলতে পারি? দুই কাছে ভিজবে যদি গাড়িটার বেগ কত হয়? 60 কিলোমিটার/আওয়ার। এবার একটু খেয়াল করে দেখো, কেবল পেছনের কাজ ভিজবে কখন? একটু এইভাবে ভাবি, কেবল পেছনের কাজ ভিজতে হলে গাড়ির কাছে মনে হতে হবে বৃষ্টিটা পড়ে এভাবে, তাহলে আসলে কি করবে? তার কাছে মনে হতে হবে যে বাতাস তার থেকে এগিয়ে যাচ্ছে। সেটা কিভাবে সম্ভব? সে যদি 60-র চেয়ে কম বেগে দৌড়ায় তাহলে তার তুলনায় বাতাস কিন্তু সামনে যাচ্ছে, কিছুটা বেগে হলো। সে এখানে যদি 30-এ দৌড়ায় তাহলে বাতাস যাবে 30-এর সামনে। তখন আসলে কি হবে সিচুয়েশনটা? তখন কিন্তু বাতাস আর শূন্য না, তখন বাতাস অলরেডি কিছুটা আছে, 30 হোক 40 হোক আছে, আর নিচে আছে রেইনের ভেলোসিটি। তাহলে এই দুইটা মিলে আসলে থাকবে কি? এই বরাবর বৃষ্টি পড়বে, আর এই বরাবর বৃষ্টি পড়ার অর্থ আসলে কোন কাজকে ভেজাবে? পেছনের কাজকে। আর একই কথা লাস্টেরটা যদি সামনের কাজকে ভেজাতে চায় তাহলে সে অবশ্যই গ্রেটার দ্যান 60 ভেলোসিটিতে দৌড়াবে। গ্রেটার দ্যান 60 হলে আসলে মনে হবে কি আপেক্ষিকভাবে বাতাসটা পেছন দিকে চলে যাচ্ছে, আর তখন সিচুয়েশনটা কি হবে? বৃষ্টি পড়তেছে খাড়ার নিচের দিকে আর বাতাসের বেগ হচ্ছে একটু পেছনের দিকে, ফলে তাদের লোক ধীরে হবে এই কর্ণ বরাবর। আর এই কর্ণ বরাবর যদি বৃষ্টি পড়ে তাহলে আমরা অলরেডি দেখেছি গাড়ির সামনে কাজ ভেজে। তো এখানে ভেক্টরের উপাংশ বিভাজনের আরো একটা সুন্দর এক্সাম্পল, যে কিউব আছে, এক্স ওয়াই জেড অ্যাক্সিস দেওয়া আছে এবং এ হচ্ছে মূল বিন্দু। তো কিউবটার প্রত্যেক বাহুগুলো দেওয়া আছে, যে এবি হচ্ছে 6, এডি হচ্ছে 2, এফ এটা হচ্ছে 3 একক। আমরা একটু লিখে নিচ্ছি, এবি হচ্ছে 6, এডি হচ্ছে 2 একক, আর এফ এটা হচ্ছে 3 একক। এখন কোয়েশ্চেন করছে এ এইচ একটা ভেক্টর, এসি আরেকটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত? এই চিহ্নটা মানে কোণ। তাহলে একটু খেয়াল করো, এইচ ভেক্টরটা কোনটা? এই যে এই ভেক্টরটা, আর এই যে এসি ভেক্টর, এদের যে মধ্যবর্তী কোণ সেটা আমাকে ডিটারমিন করতে বলছে। তো আমি যদি একদম পিওর রিগোরাস ভেক্টর মেথডে করতে যাই তাহলে আমাদের সিস্টেমটা কি? প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কগুলো দেখতে হবে। যেমন এ হচ্ছে এখানে অরিজিন বা মূল বিন্দু, তাহলে এর পাশে আমার লিখতে হবে 0 0 0। আর আমাদের আরেকটা ভেক্টর ডিটারমিন করতে হবে কোনটা? এইচ। তাহলে দেখি আমরা এইচ বিন্দুতে পৌঁছানোর জন্য কি লাগে। আমাদের এবি বরাবর যেতে হবে, বিজি বরাবর যেতে হবে, জিএইচ বরাবর নামতে হবে। তার মানে আসলে এইচ বিন্দু পেতে আমাদের এবি বরাবর 6 একক, বিজি বরাবর আসলে 3 একক এবং জিএইচ বরাবর আসলে 2 একক গেলেই চলবে। তাহলে আমরা এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন আমাদের ভেক্টরটা কিভাবে ডিটারমাইন করতে হয়? দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ভেক্টর হবে ওই এইচ এর স্থানাঙ্ক মাইনাস এ এর স্থানাঙ্ক। তাহলে আমরা পাচ্ছি আসলে 6 3 2। এটা কিন্তু একটা ভেক্টর, মানে 6 3 2 দেখলে সংখ্যার স্থানাঙ্ক কিন্তু আর বুঝবো না, বাম পাশে ভেক্টর আছে দেখতে পাচ্ছ। এটার অর্থ আসলে 6i 3j 2k। সো আসলে শর্টে আমরা লিখি এই চিহ্ন দিয়ে ম্যাট্রিক্স ফর্মে। তো এইচ গেল, এভাবে এসি, তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করা যায়? এবি বরাবর যাব, বিসি বরাবর নামবো,
তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 6 ইউনিট এবি বরাবর, বিসি বরাবর হচ্ছে আসলে 2 ইউনিট, আর জেড অ্যাক্সিস বরাবর কোনো সরণ নেই, তাহলে এটা হচ্ছে 0। তাহলে এসিটা কি হবে? সিম্পলি সি মাইনাস এ, তো এ তো সব শূন্যই, তাহলে আলটিমেটলি থাকবে হচ্ছে 6 to 0, তার অর্থ হচ্ছে 6i 2j আর 0k, না লিখলেও বুঝবা। এখন আমরা সেই যে জানি দুইটা ভেক্টর আমাদের হাতে দেওয়া এ আর বি সাপোজ, এবং এদের মধ্যবর্তী কোণ কত, এটা আমরা ইজিলি ডিটারমাইন করতাম। মনে করে দেখো AH ডট AC যদি নাও, তাহলে ডট প্রোডাক্ট দিয়ে কি হবে? 6 6 36, 3 দুগুণে 6, এইগুলো ডট প্রোডাক্ট সমান কি জানতাম? এই ভেক্টরের মান দ্যাট ইজ রুট ওভার 36 যোগ 9 যোগ 2 স্কয়ার হচ্ছে 4, ওই ভেক্টরের মান গেল ইনটু এসি ভেক্টরের মান, সেটা কত? 36 যোগ 4, 36 যোগ 4 ইনটু cos থিটা, তাদের মধ্যবর্তী কোণের কোসাইন, ক্ষুদ্রতর কোণের। তো এটা সলভ করে অবভিয়াসলি তোমরা থিটা কোণটা বের করে ফেলতে পারবে। এটা গেল একদম বেসিক মেথড। আর সবচেয়ে সহজ মেথড তো চোখে দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। তোমরা যদি একটু 3D পার্সপেক্টিভ বোঝো, তাহলে এই অ্যাঙ্গেলটা একটা মেঝে থেকে কোণা বরাবর উঠে আসছে। সো এই যে একটা মেঝে থেকে উপরে চলে আসছে, সো এই অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রিজ। তাহলে খেয়াল করে দেখো, এই যে হাইটটা এটা তো দেওয়াই আছে 3, ওকে? একটা সমকোণী ত্রিভুজে আমরা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতেই পারি। আর এইটা কিন্তু খেয়াল করে দেখো, এই যে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ তলায়, সেটা এটা কিন্তু আবার সমকোণ, ওই যে মেঝের কোণাগুলো। তাহলে এই বরাবর হচ্ছে 2 ইউনিট, এই বরাবর হচ্ছে 6 ইউনিট, তাহলে এটা হচ্ছে পিথাগোরাসের অতিভুজ। তাহলে রুট ওভার 2 স্কয়ার প্লাস 6 স্কয়ার, এটাই হচ্ছে তোমার এসি। ছবিতে আরেকবার খেয়াল করে দেখো, এসিটা হচ্ছে পিথাগোরাস থেকে আমরা বের করে ফেলছি অতিভুজটা। আর আমাদের এবার যদি ট্যান থিটা নিয়ে নাও, এই অ্যাঙ্গেলটি তো আমার দরকার, এটাকে নাম দিলাম থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব, ওকে? লম্ব হচ্ছে CH ডিভাইডেড বাই ভূমি, ভূমি হচ্ছে AC। তাহলে লম্ব আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে 3 ইউনিট, আর AC আমরা মাত্র ডিটারমাইন করলাম, সেটা হচ্ছে রুট ওভার 2 স্কয়ার প্লাস 6 স্কয়ার। এটা সলভ করলেই থিটা পেয়ে যাবে এক্স্যাক্টলি আগে যেটা পাইছো, অনেক কম কষ্ট। তো এখানে আরেকটা স্পেশাল প্রবলেম, দুইটা ভেক্টর দেওয়া আছে এবং কোয়েশ্চেন করছে হচ্ছে এদেরকে ভূমি বিবেচনা করে, মানে একটা সামান্তরিকের দুই সন্নিহিত বাহু ধরে গঠিত প্রিজম কিংবা আয়তাকার ঘনবস্তুর আয়তন দেওয়া আছে। এরপর কোয়েশ্চেন করছে উচ্চতা নির্দেশ করে এমন ভেক্টরটা ডিটারমিন করতে হবে। তো সলিউশনটা সিম্পল, সেটা হচ্ছে তাকিয়ে দেখো যে বি একটা ভেক্টর গিভেন, সি আর একটা ভেক্টর, এটা সামান্তরিকের সন্নিহিত বাহু। তাহলে আমি যদি বি ক্রস সি করি, তোমরা অবশ্যই জানো ক্রস ভেক্টরের মানটা কি নির্দেশ করে, ভৌত তাৎপর্য বা ফিজিক্যাল মিনিং কি? এটা হচ্ছে তাদের দ্বারা গঠিত যে সামান্তরিকটা, সেই সামান্তরিকটার ক্ষেত্রফল, ওকে? তাহলে এখানে পাচ্ছি আমরা ক্ষেত্রফল বা ভূমির ক্ষেত্রফল। খেয়াল করে দেখো, এটা যদি আয়তন চাই, তাহলে আমাদের অলরেডি ভূমির ক্ষেত্রফল আছে, আর বাড়তি কি দরকার? উচ্চতা h। তাহলে আমি বলতে পারি আয়তন v ইকুয়াল টু h ইন্টু ক্ষেত্রফল, উচ্চতা ইন্টু ভূমির ক্ষেত্রফল, এবং সেটাই গিভেন হচ্ছে 50 ঘনমিটার। তাহলে এটা হচ্ছে 50 দেওয়া, তাহলে আমরা পেয়ে যাচ্ছি h এর মান, এখন কোনো ভেক্টর আসে না, তাহলে আমরা মানটা পেয়ে যাচ্ছি h ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তাহলে আমরা উচ্চতা ভেক্টরটা মান পেয়ে গেলাম, আয়তনকে আমরা ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলাম। তো মান হলেই তো চলবে না, সাথে আমাদের একটা একক ভেক্টর লাগবে দিক নির্দেশ করার জন্য। তো একক ভেক্টর কোয়াইট সিম্পল, উচ্চতা কি? ভূমির সাথে লম্ব দিকে না? এবং আমরা অলরেডি জানি বি ক্রস সি, ক্রস ভেক্টরের দিকও কোন দিকে? সারফেসের সঙ্গে লম্ব দিকে। তাহলে আমরা বুঝে গেছি একক ভেক্টরটার দিক হবে বি ক্রস সি এর দিকে। আর একক ভেক্টর বানানোর জন্য কি করতে হয়? ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করতে হয়। কিন্তু একটু মনে রাখবা, সাথে একটা প্লাস মাইনাস। প্লাস মাইনাসটা কেন লাগবে? কারণ আমরা এখানে উপর দিকে আয়তন তৈরি করতে হয় এমন না, এটা বাস্তব অভিজ্ঞতার দরকার নেই। ক্রস ভেক্টর বি ক্রস সি যেমন হতে পারতো, সি ক্রস বিও হতে পারতো, কিন্তু তাতে কিন্তু ভূমির ক্ষেত্রফলের মানের কোনো চেঞ্জ হবে না। তাই অবশ্যই ডিরেকশন দুই দিকেই হতে পারে, এটার উপরে আর নিচে। তো এটা গেল ভেক্টরটার ডিরেকশন, একক ভেক্টরটা। আর সেই সাথে আমাদের এখানে আছে কি? ভেক্টরটা মান। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে কোন ভেক্টর সমান, এটা লিখে রাখবে তোমরা, কোন ভেক্টর সমান ওই ভেক্টরের মান ইনটু তার দিকে ইউনিট ভেক্টর, একটা ইউনিট ভেক্টর। তাহলে আমাদের উচ্চতা নির্দেশকারী সমীকরণ h ভেক্টর হবে ওই ভেক্টরের মান অলরেডি আমরা বের করে ফেলছি, সেটা হচ্ছে 50 ডিভাইডেড বাই বি ক্রস সি এর ভ্যালু, আর সেই সাথে ডিরেকশনটা হবে হচ্ছে প্লাস মাইনাস বি ক্রস সি ডিভাইডেড বাই মডিউলাস বি ক্রস